এশিয়া কাপের ফাইনালে জয়ের স্বপ্ন টাইগারদের। ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে ভালো করতে পারলেই ভারতের মতো দলকে হারানো সম্ভব, মত তাসকিন আহমেদের। এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে ভারতের কাছে 9 উইকেটে হার সংযুক্ত আরব আমিরাতের। আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা পাকিস্তান। আবারও পরিবর্তন বাফুফের ক্যালেন্ডারে। 30 মার্চ শুরু হবে স্বাধীনতা কাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে 5 মে। এবং ইপিএলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড ও লিভারপুল। হোঁচট খেয়েছে শিরোপার লড়াইয়ে থাকা আর্সেনাল। রাতে লা লিগায় রায়ো ভায়াকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, এশিয়া কাপ নিয়ে আজ কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। হান্নান ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। তো হান্নান ভাই, আমরা আসলে এশিয়া কাপ নিয়ে আজকে কথা বলবো, এটা আপনি নিশ্চয়ই জানেন। তো এশিয়া কাপে আমাদের বাংলাদেশ দল স্বপ্নের ফাইনালে উন্নীত হয়েছে, যেখানে প্রতিপক্ষ ভারত। তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আজকে তাসকিন আহমেদ কথা বলেছেন, আমরা তার কথা নিয়ে যে প্রতিবেদনটা রয়েছে সেই প্রতিবেদনটা একটু দেখে আসি। এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে নামবে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের বিশ্বাস, জয়ের সুযোগ আছে দু দলের সামনেই। ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে ভালো করতে পারলেই ভারতের মতো দুর্দান্ত দলকে বধ করা সম্ভব বলে মনে করেন তিনি। দুইটা ম্যাচ জিতেছি, ফাইনালে গেছি, এটা কিন্তু বেস্ট ইজ ইয়েট টু কাম। তাসকিনের টি শার্টে এমন লেখার মানে কি? ফাইনালে আরো বেশি জ্বলে ওঠা, নাকি ভারতকে ঘায়েল করার বার্তা দিয়ে রাখা? 2012 সালে ফাইনালে উঠেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল এশিয়া কাপের শিরোপা। এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া টাইগাররা, হোক না ভারত কঠিন প্রতিপক্ষ। তাই বলে তো অজেয় নয়, ব্যাটিং বোলিং সব বিভাগে দুর্দান্ত ভারতের যেমন সুযোগ আছে, তেমনি আত্মবিশ্বাস আর হোম সাপোর্টকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামনেও সুযোগ আছে ম্যাচ জেতার। নো ডাউট ইন্ডিয়া ওয়ার্ল্ডের বেস্ট সাইড। তো আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি তাহলে একটা কিছু হওয়া সম্ভব। ভালো খেলা, ভালো যদি সেরাটা দিতে পারি তাহলে 50-50 আছে চান্স। তবে ভারতের মতো টি-20-র পরাশক্তিকে হারাতে অবশ্যই একসাথে জ্বলে উঠতে হবে পুরো দলকে, মনে করেন পেসার তাসকিন আহমেদ। যে যত বেশি কন্ট্রিবিউট করতে পারে তত টিমের লাভ। তো অল্প সময়ের খেলা, তো এখানে ছোট ছোট কন্ট্রিবিউশন, ছোট ছোট কিছু রান সেভ, কিছু রান নিয়ে নেওয়া, কিছু ভালো একটা স্পেল, এগুলোই আসলে হেল্প করে টিমকে জেতার ক্ষেত্রে। তো সবার একত্রিত হয়ে খেলাটা এবং খেলাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পাকিস্তানের বিপক্ষে উমর আকমলে ক্যাচ যাতে সাকিব মিস না করেন, তার জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করছিলেন তাসকিন। দেখেছেন যে আমার ফলে 5টা ক্যাচও মিস হয়েছে, তাই ওই সময় যখন ক্যাচটা উঠছে আমি ওই সময় আসলে ক্যাচ মিস হয়েছে এটা মাথায় আসে নাই। আমার মাথায় আসছিল যে আল্লাহ যেটা ক্যাচটা ধরে। বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকরাই টাইগারদের প্রেরণার মূল উৎস। ফাইনালেও তাদের প্রেরণাকে পুঁজি করেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ। তবে দলের বাজে সময় যেন সমর্থকরা দূরে সরে না যান, সে প্রত্যাশাই করেন পেস তারকা তাসকিন। ভালো সময় যেরকম পাশে থাকেন, আশা করি খারাপ সময়েও সবাই পাশে থাকবেন। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি হান্নান ভাইয়ের কাছে। হান্নান ভাই, আমরা আসলে প্রতিবেদনটা দেখলাম, আপনি একটু আগে যেটি শুনছিলেন তাসকিনের যে প্রার্থনা, তো প্রার্থনা আসলে তাসকিনের মতন এখন সারা দেশবাসী, টাইগার সমর্থক ভক্তদের সবারই। তো বর্তমান সময়ে যে লাস্ট দুটো ম্যাচ শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে, এই দুটি ম্যাচের আঙ্গিকে বাংলাদেশের আসলে কতটুকু আত্মবিশ্বাস বা কতটুকু আসলে রসদ থাকবে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে? আমার কাছে মনে হয় যে
এই মুহূর্তে টি-20 ফরম্যাটের জন্য বাংলাদেশ মানসিকভাবে বেস্ট পর্যায়ে রয়েছে আমাদের ইতিহাস যদি আমরা দেখি টি-20-র। সো সব কিছু মিলে আমরা খুব ভালো অবস্থায় রয়েছি, স্পেশালি গত ম্যাচ দুটা উইন যেভাবে আমরা করেছি, মানে টি-20 নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা সমালোচনা, তারপরে যেভাবে আমরা ব্যাক করলাম গত দুইটা ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে, পাকিস্তানকে হারিয়ে, আমার মনে হয় যে টিম মানসিকভাবে শীর্ষে রয়েছে, মানে একদম তুঙ্গে রয়েছে ফর্মের এবং পাশাপাশি কনফিডেন্সের দিক দিয়ে এবং ভালো ক্রিকেট খেলছে। সো আমরা আশা করতেই পারি যে এই ম্যাচেও আমরা মনে হয় সেভাবে উইনটা আনতে পারবো এবং কন্টিনিউ একটা থার্ড উইন, মানে কন্টিনিউ 4টা উইন করে আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হওয়ার একটা জায়গা তৈরি হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে হানান ভাই, এই ভারতের সাথে আমরা আসলে এই আসরের প্রথম ম্যাচে যখন হেরেছিলাম তখন জিনিসটা একটু আসলে কেমন যেন নেতিবাচক পড়েছিল যে টি-20তে বাংলাদেশ এখন হয়তো গুছিয়ে উঠতে পারেনি। তো রাতারাতি আসলে আরব আমিরাতের ম্যাচ দিয়ে বদলে যাওয়াটা শুরু। আপনার কাছে কি মনে হয়নি যে টুর্নামেন্টের শুরুতে যদি ভারতের বিপক্ষে ম্যাচটা না হতো, যদি আরব আমিরাতের সাথে ম্যাচটা দিয়ে শুরু হতো, তাহলে এই ভারতকেই হয়তো গ্রুপ পর্বে কিছু একটা করা যেত বা সেটা পরবর্তীতে এই ফাইনাল ম্যাচেও কাজে লাগানো যেত, এরকম কিছু? আমার মনে হয় যে আসলে ইন্ডিয়া নো ডাউট ওয়ার্ল্ডের এখন এই মুহূর্তে টি-20 বেস্ট টিম। অস্ট্রেলিয়ার মাটিতে টি-20তে যেভাবে হারিয়ে আসলো, ইন্ডিয়ার ব্যাপারে কোনো ডাউট নেই। ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে হয়েছে, আমি বলবো যে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন ওই ম্যাচ হারার পরে আমাদের যে ফিরে আসার যে ওয়েটা, সেটা আমি বলবো যে খুব ভালো। কারণ আপনি দেখেন যে কোনো টিমের পরপর 3টা ম্যাচ উইনের যে হ্যাবিটটা, সেই দিক দিয়ে চিন্তা করলে প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে হেরে যেয়ে কিন্তু আমরা ক্ষতি হয়নি আমি বলবো, কারণ ইন্ডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে। পরপর 3টা ম্যাচ উইনের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যাচ্ছি। মাঝখানে যদি হতো, আপনি যেটা বললেন হয়তো ফার্স্টে ইউএর সঙ্গে খেলে পরে আমরা ইন্ডিয়ার সঙ্গে খেললাম, ম্যাচটা হারলাম ফর এক্সাম্পল, তাহলে কিন্তু মাঝখানে একটা হারার স্মৃতি থাকতো। এখন কিন্তু আমরা 3টা ম্যাচ জিতার স্মৃতি নিয়ে যাচ্ছি, এটা কিন্তু পজিটিভ। এবং পরপর 3টা ম্যাচ যেভাবে জিতেছে, আমি বলবো যে আমরা ভালো ক্রিকেট খেলে জিতেছি। এমন না যে ফেভার করেছে, লাক ফেভার করেছে এরকম কিছু, আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলেছি এবং ওই পার্টিকুলার ডেতে আমরা কিন্তু ডোমিনেট করেছি প্রতিটা সেক্টরে, আমরা ভালো করে ম্যাচ উইন করেছি। এমন না যে ফ্লুকে জিতে গিয়েছি, আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং 3টা সেক্টরে শ্রীলঙ্কা পাকিস্তান ইউএর চেয়ে ভালো করেই কিন্তু জিতেছি। সো আমার কাছে মনে হয় যে প্রতিটা সেক্টরে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং যেটা দরকার ছিল যে টি-20তে মোমেন্টামটা সবসময় ধরে রাখা, আমরা মোমেন্টামটা কিন্তু সবসময় ধরে রাখতে পেরেছি। এবং আপনি দেখবেন কিছু সময় তারা বের হয়ে গেল, আবার সেটাকে ব্যাক করে নিয়ে এসেছে, কামব্যাক করার একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে। তো সব কিছু মিলে পজিটিভস অনেক বেশি এই 3টা ম্যাচ থেকে। সো আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সঙ্গে ফার্স্টে খেলেছি, সেটা এখন পাস্ট। লাস্ট 3 ম্যাচের স্মৃতি নিয়ে আমরা ফিউচারে ভালো কিছু করার অপেক্ষায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, আমরা যতদূর বুঝতে পেরেছি বা যতদূর জানতাম, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু মুস্তাফিজকে নিয়ে অনেক বেশি হোমওয়ার্ক করেছিল, এতটাই বেশি তারা অ্যানালাইসিস করেছিল। আমরা তাদের প্রাইভেট চ্যানেলগুলো, সেই দেশীয় প্রাইভেট চ্যানেলগুলোতে কিংবা গণমাধ্যমগুলোতে সবসময় দেখেছি মুস্তাফিজকে নিয়ে অ্যানালাইসিস করতে। তো সেই পেসারটা আসলে এই শেষ ম্যাচে হয়তো থাকবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশ দল আসলে পরবর্তী অস্ত্র হিসেবে কি ব্যবহার করতে পারে বলে মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে আনবে নাকি আরো 4 পেসার নিয়ে খেলানোটা আসলে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনি যদি পুরো এশিয়া কাপে দেখেন পেস বোলাররা কিন্তু ভালো বোলিং করেছে, ইভেন আমাদেরও পেস বোলাররা ভালো বোলিং করেছে। আরাফাত ব্রেক থ্রু এনেছে, উইকেট পেয়েছে ফার্স্ট ম্যাচে, ফার্স্ট ওভার উইকেট পেয়েছে, ভালো উইকেট পেয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার এগেনস্টে পেস বোলার যদি অপশনটা বেশি থাকে, এটা আমাদের জন্য ভালো। কারণ আমরা জানি যে ইন্ডিয়া স্পিনে ভালো খেলে এবং তাদের যে ব্যাটসম্যানরা রয়েছে, মাঝখানে যুবরাজ রয়েছে, শুরুতে ধাওয়ান রয়েছে, লেফট আর্ম ব্যাটসম্যান 2জন, তারপরে রোহিত শর্মা রয়েছে, রায়না রয়েছে, মানে 3জন লেফট আর্ম ব্যাটসম্যান কিন্তু তাদের প্রথম 5 জনের মধ্যে, 6 জনের মধ্যে। সো আমার কাছে মনে হয় যে আরাফাত সানি ওই জায়গাটা কতটুকু কার্যকরী হবে। ধাওয়ান, যুবরাজ, রায়না 3টা লেফট আর্ম ব্যাটসম্যান, আমরা যদি লেফট আর্ম 2টা স্পিনার খেলাই, সেটা হয়তোবা অকার্যকর হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা পেস বোলার অপশনটা বেশি রাখি, ফর এক্সাম্পল কোনো পেস বোলার যদি ক্লিক না করলো, তাহলে কিন্তু 4 নম্বর পেস বোলার অপশনটা থাকে। সেক্ষেত্রে আমরা রনি, যেহেতু আমাদের পাইপলাইনে রয়েছে এই মুহূর্তে, টিমের মধ্যে রয়েছে এবং বিপিএলে খুব ভালো করেছে, আমার কাছে মনে হয় যে এই একটা চেঞ্জ আসতেও পারে। সো এই মুস্তাফিজের জায়গাটা আমরা ফিল আপ করতে পারবো না, দ্যাটস ট্রু, বাট স্টিল আমার কাছে মনে হয় যে রনিও ভালো করেছে, সেই বিশ্বাসটা আমাদের দিয়েছে, সে ভালো করতে পারে। সো সেই বিশ্বাস থেকে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের ওই জায়গাটা ফিল আপ করার জন্য রনিকে আমরা এই ম্যাচে ইউজ করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা ভারতীয়দের পরিকল্পনায় হয়তো বা কিছুটা হলেও ঘাটতি থেকে যাবে, কারণ তারা হয়তো রনিকে দেখেন, খুব একটা দেখেনি। আনন্দ ভাই, আমরা আপনার কাছে আবার আলোচনায় ফিরে আসবো, ছোট্ট করে একটু সময় চেয়ে নিচ্ছি। দর্শক দেখছেন খেলার সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। নতুন কানেকশন কেউ শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কত
কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। কোনো নির্দিষ্ট ক্রিকেটার নাম পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে এসেছে সবার অবদানে, আর দল হিসেবে খেলবে এই বাংলাদেশ, দল হয়ে উঠবে অপ্রতিরোধ্য, এমনটাই মন্তব্য করেছেন দেশের সাবেক ক্রিকেটাররা। এছাড়াও পেস বোলিং বিভাগকে আলাদা করে কৃতিত্ব দিয়েছেন তারা, বিশেষ করে প্রশংসা করেছেন তাসকিন আহমেদের। আর সাবেকরা এও বিশ্বাস করেন এশিয়া কাপ জিততে পারলে ক্রিকেট বিশ্বে আরো দৃঢ় অবস্থানে উঠে আসবে বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে 4 বছর আগে মিরপুরের এই ক্রিকেট ক্যানভাসে সাকিব মুশফিকরা অশ্রুজল ভাসিয়েছিলেন। ঠিক ওই একই ক্রিকেট উদ্যানে গগন ফাটা জয় উল্লাস লাল সবুজ জার্সিধারীদের। প্রতিশোধ নেওয়ার সাথে সে কান্না কিছুটা হলেও মুছে গেছে, মানছেন দেশের সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশ হয়তো একটা সময় হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু ওই কষ্টটা কিন্তু এটা মনে থাকে বাংলাদেশ অনেক দিন। তারপরে বলবো যে কালকের ম্যাচটাতে কিছুটা হলে ওই কষ্টটা রিলিফ হয়েছে। লাস্ট যে এশিয়া কাপে যে দুঃখটা ছিল, সেই এশিয়া কাপের দুঃখটা কিন্তু এই এশিয়া কাপ দিয়ে ঘোচানোর একটা বড় সুযোগ চলে এসেছে, যদি আমরা ফাইনালে আসলে বেটার ক্রিকেট খেলতে পারি। এই ক্রিকেট বিশ্লেষকদের বেশ চোখে পড়েছে টাইগারদের দলীয় পারফরমেন্স। কেউ ব্যাটিংয়ে ব্যর্থ হলে হাল ধরছেন আরেকজন, বোলিংয়ে কে খরুচে হলে তা পুষিয়ে দিচ্ছেন আরেকজন, আর ফিল্ডিংও তো দুর্দান্ত। সব মিলে টিম বাংলাদেশ। তবে আলাদা করে নজর কেড়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। অসাধারণ বোলিং করেছে তাসকিন, যেটা হয়তো মুস্তাফিজ ছাড়া সবাই একটু অরিড ছিল কি ওয়েতে পারফর্ম করবে। আমাদের মনে হয় ওই স্টার্টিংটা দিয়েছে তাসকিন 3 ওভারে 2 রান দিয়েছে। টি-20 ক্রিকেটে এর চেয়ে ভালো স্টার্টার হতে পারে না। ওই প্রেশারটা কিন্তু পাকিস্তান কখনো আর বের হতে পারে না। মাশরাফির ক্যাপ্টেন্সি এবং সামনের দিকে যে ব্যাটিং লাইন আপ রয়েছে, এই পুরো কম্বিনেশনটাই কিন্তু বাংলাদেশ টিম এখন 3টা ফরম্যাটে আমি বলবো যে খুব ভালো করছে। রূপকথার জন্ম দিয়ে 96-এর বিশ্বকাপ জিতে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়া শ্রীলঙ্কার ক্রিকেটের উত্থান সেখান থেকেই। ঠিক তেমনি সাবেক এই ক্রিকেটাররা বিশ্বাস করেন টাইগাররা এবার এশিয়া কাপের ট্রফিতে চুমন দিতে পারলে বিশ্ব ক্রিকেটে প্রভাবশালী দলে পরিণত হবে বাংলাদেশ ক্রিকেট দল। 97 আইসিসি দিয়ে আমরা ক্রিকেট স্টার্ট করেছি, 99 ওয়ার্ল্ড কাপ দিয়ে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে নিজেদের পরিচয় করিয়েছি। এই ধরনের একটা মাইল ফলক হবে আমার মনে হয়, যে আমরা এইটা যদি জিততে পারি আবার বাংলাদেশ ক্রিকেটের একটা বড় টার্নিং পয়েন্ট হবে মনে হয়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও সরাসরি চলে যাব হান্নান ভাইয়ের কাছে। হান্নান ভাই, আসলে আপনাদের মতনই সাবেক ক্রিকেটাররাও যে মানে অভিমতগুলো দিচ্ছিলেন, তাতে কিন্তু স্পষ্ট ফুটে উঠছে যে আসলে ফাইনালটা জিততে পারলেই যেন সবকিছু আমাদের পূরণ হবে, এরকম একটা কিছু। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই উপমহাদেশের যে কন্ডিশনটা, সেই কন্ডিশন বা যে উইকেটগুলো, সেই উইকেটে সাধারণত আমরা স্পিন সহায়ক হয়ে থাকে সেটাই দেখতে পারি, কিন্তু এই এশিয়া কাপই হয়তো বা সেই ধারণাটা কিছুটা হলেও বদলে দিচ্ছে। তো আসলে সামনে টি-20 বিশ্ব আসর, ওয়ার্ল্ড টি-20, তো সেটার আগে এই ধরনের উইকেট, ওই উইকেটের সাথে আসলে কতটুকু মানানসই হবে বলে আপনি মনে করছেন? আসলে আমরা সবাই কিন্তু জানি খেলা হবে ধর্মশালায়, যেখানে টেম্পারেচারও কিন্তু অনেক নিচে, টেম্পারেচার পাশাপাশি উইকেটের ধরনটা কিছুটা বাউন্সি হবে, আমরা সবাই অলরেডি ওটা ধারণা করছি। তো সেদিক দিয়ে চিন্তা করলে আমাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেটে পেস বোলারদের যে উত্থান 15 ওয়ার্ল্ড কাপের পর থেকে, যেভাবে আমরা পেস বোলারদের উপর কনফিডেন্স তৈরি হয়েছে এবং যেভাবে খেলে যাচ্ছে গত 1.5 বছর যাবত, আমার মনে হয় যে পেস বোলাররা এই উইকেটে খেলে সেই কনফিডেন্সটা কন্টিনিউ করছে। আজকে যদি ফর এক্সাম্পল বাজে উইকেটে খেলা হতো, বাজে ইন দ্য সেন্স যে ব্যাটিং উইকেটে খেলা হতো, তাহলে কিন্তু পেস বোলাররা কনফিডেন্স হারাতো, যেটা যে ওয়ার্ল্ড কাপে কিন্তু এফেক্ট করতে পারতো। তো সেই দিক দিয়ে চিন্তা করলে পেস বোলারদের যে কনফিডেন্সটা দরকার ছিল সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, মানে 1.5 বছর যাবত তারা ভালো বোলিং করে যাচ্ছে, এই উইকেটেও ভালো বোলিং করছে। ওয়ার্ল্ড কাপে যে ধর্মশালায় যেখানে আমরা খেলবো সেখানেও কিন্তু এই উইকেটেই ফেস করতে হবে, ধারণা করা হচ্ছে যে পেস বোলিং সহায়ক হবে। তো সবকিছু মিলে এই উইকেটটা আমার মনে হয় যে আমাদের পেস বোলারদের ভালোই হচ্ছে এবং ভালো করবে, সো খুব একটা সমস্যা হবে না সেখানে, বরং ভালোই হবে। আরেকটা বিষয় হান্নান ভাই, সেটা হচ্ছে কি, মানে আমাদের এই এশিয়া কাপে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সব দলেরই মোটামুটি, বাংলাদেশ দলের ক্ষেত্রেই যে শুধু বলবো তা না, বেশ বড় বড় দলই অনেক ভালো ভালো ফিল্ডারই বেশ কিছু ক্যাচ মিস করেছেন এবং খুব দৃষ্টিকটু ফিল্ডিং এর প্রদর্শনী করেছেন। আবার ভালো হয়নি তাও না, তবে সেটা অনেকটা লক্ষণীয়ভাবেই দৃষ্টিকটুভাবে ফিল্ডিং করেছেন। তো এই যে ফিল্ডিং গুলো হঠাৎ করেই কেন আসলে, মানে এটা থেকে মানে মাঠের সমস্যা না অন্য কোনো জায়গাতে কিছু পরিবর্তন দেখছেন যে হঠাৎ করে এই ধরনের ব্যাপারটা কেন আসলো? না, আসলে আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ টিমের এই 4টা ম্যাচে আপনি যদি দেখেন স্লিপসের 2টা ক্যাচ ড্রপ, বা রিয়াদের ক্যাচটা আমরা বলবো যে 50-50 চান্স ছিল, সৌম্যর 2টা স্লিপসে ক্যাচ ড্রপ হয়েছে, বাট ওভারঅল কিন্তু আমাদের ক্যাচ ড্রপ
তেমন একটা হয়নি। স্লিপসের ক্যাচের ব্যাপারটা কিন্তু সবসময় এত কম সময়ের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটনাটা ঘটে, অনেক সময় হাতে জমে যায়, অনেক সময় পড়ে যেতে পারে, সেটাই হয়েছে সৌম্যর ক্ষেত্রে। আদারওয়াইজ সৌম্য কিন্তু আমরা দেখেছি আউটফিল্ডে খুব ভালো ফিল্ডিং করে। হ্যাঁ। ওভারঅল পাকিস্তানি টিম কিন্তু সবসময় ফিল্ডিংয়ে একটু স্লপি, সেটা আমরা জানি। আমরা লাস্ট ম্যাচেও দেখেছি তাদের ফিল্ডিং কিন্তু তাদের হারার অন্যতম কারণ। আপনি দেখবেন ইজি বল ছেড়ে দিয়ে রান দিয়েছে, ওভার থ্রো করে রান দিয়েছে, আর বোলিংয়ের ব্যাপারে তো নো বল এক্সট্রা অনেক বেশি করেছে, যেটা তাদের সবসময় আমরা জানি এরকমটা করে থাকে। আর আদারওয়াইজ খুব বেশি আপনি ইন্ডিয়া দেখবেন খুব বেশি মিসফিল কিন্তু হয়নি, বাট হ্যাঁ কিছু ক্যাচ ড্রপ আমরা দেখেছি, যেটা অনেক সময় হয় কি আইসাইডে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার হয়। এই এটা কি জায়গাটা শুধুমাত্র রাতের খেলার হওয়ার কারণেই মনে হচ্ছে যে ফ্লাড লাইটের আলোতে সবগুলো ম্যাচই হচ্ছে? অনেক সময় হয় আপনার ফর এক্সাম্পল লাইটের এগেনস্টে যখন ক্যাচটা আসে তখন কিন্তু অনেক সময় এটা আই কন্টাক্ট একটু সমস্যা হয়, লাইটের কারণে চোখ বন্ধ হয়ে যায়, এই জিনিসগুলোর কারণে অনেক সময় হয়। বাট আপনি দেখবেন ফ্ল্যাট ক্যাচ যেগুলো যাচ্ছে সেই জায়গায় কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখি আমরা, হাই ক্যাচে এই সমস্যাটা বেশি দেখেছি। সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টে অনেক সময় রাতের ম্যাচে এই সমস্যাটা একটু বেশি দেখা যায়, সেটা একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়। পাকিস্তানের বিপক্ষে আউট হবার পর অশোভন আচরণের কারণে তিরস্কার করা হয়েছে সাকিব আল হাসানকে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের বলে বোল্ড হবার পর সাকিব ক্ষোভটা মেটান ব্যাট দিয়ে স্ট্যাম্পে বাড়ি মেরে। ঘটনার আকস্মিকতায় তৎক্ষণাৎ মাঠে আম্পায়ারদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। তবে আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.1.8 ধারায় ক্রিকেটের সরঞ্জামের ক্ষতি সাধনের দায়ে সাকিবকে তিরস্কার ও ভৎসনা করে ম্যাচ রেফারি। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারত ম্যাচ ফির 50% জরিমানা। এদিকে এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 81 রানেই থামে রোহান আমজাদদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ঝোড়ো ইনিংসের কল্যাণে 59 বল হাতে রেখেই মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ধোনির দল। ম্যাচ সেরা হয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। নিউজিল্যান্ড ক্রিকেট টিম বিশ্ব ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ, নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার মার্টিন ক্রো আর নেই। তার প্রতি শ্রদ্ধা জানাতেই মিরপুরে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। ম্যাচের গল্পে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। মাত্র 25 রানেই তারা হারিয়ে বসে 2 ওপেনার সহ টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে। এরপর অবশ্য দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান শাইমান আনোয়ার। 48 বলে 43 রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। ধোনির হাতে রান আউটের ফাঁদে পড়ে ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আনোয়ার। শাইমান আনোয়ার ছাড়া আরব আমিরাতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রোহানের ব্যাট থেকে। রোহান করেন 11 রান। শেষ পর্যন্ত 9 উইকেটে 81 রানের ছোট সংগ্রহ পায় আকিব জাভেদের দল। 82 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতীয় একাদশে এদিন আসে 3টি পরিবর্তন। নেহরার জায়গায় ভুবনেশ্বর, জাদেজার জায়গায় হরভজন ও রাহানের জায়গায় খেলেন অভিষিক্ত পবন নেগি। ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করেন ভারতীয় ওপেনাররা। 28 বলে 39 রান করে কাদির আহমেদের শিকার হয়ে রোহিত ফিরে গেলেও যুবরাজের ব্যাটে চলতে থাকে রানের ঝড়। ধাওয়ানের 20 বলে অপরাজিত 16 ও যুবরাজের 14 বলে অপরাজিত 25 রানের মিনি ইনিংসের কল্যাণে 59 বল বাকি থাকতেই বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। হান্নান ভাই, আসলে আমরা যে সাকিবের প্রসঙ্গে যদি আসি, তাহলে ওই ম্যাচটাতে যদিও আমরা জিতে গেছি, বড় ধরনের একটা অঘটনও ঘটতে পারতো। পরবর্তী ম্যাচে যদি সাকিবকে আসলে নিষিদ্ধ করে দিত তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি হতো। তো এই ধরনের আচরণের ক্ষেত্রে আসলে কি বলার থাকতে পারে? আসলে দুঃখজনক, কারণ যদি এভারেজ প্লেয়ার হতো তাহলে মেনে নেওয়া যেত। সাকিব আসলে কিন্তু শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তো সেই ক্ষেত্রে সাকিবের কাছ থেকে এটা দুঃখজনক, বাট ইমোশনালি অনেক সময় এটা করে ফেলে। এটা কন্ট্রোল করা অবশ্যই উচিত, কারণ সাকিবকে দেখে কিন্তু বাংলাদেশে অনেক প্লেয়ার তৈরি হচ্ছে। সাকিবকে আইডল হিসেবে কিন্তু মেনে নিয়ে অনেক ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে আমি বলবো যে সাকিবকে আইডল হিসেবে মানে এরকম অনেক প্লেয়ার কিন্তু রয়েছে ওয়ার্ল্ডে। সো তাদের জন্য কিন্তু এটা মানে আমি বলবো যে নেগেটিভ দিক, যে সাকিবের কাছ থেকে এই ধরনের আচরণ। আর আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই এটা খুবই খারাপ একটা ব্যাপার। আপনি যেটা একটু আগে মেনশন করলেন, যদি সাসপেন্ড হতো তাহলে ফাইনালে কি হতো। সো এই ধরনের কাজ থেকে অবশ্যই ইমোশনালি এটা ঘটে ফেলেছে, বাট নেক্সট টাইম এটার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। সাকিব কিন্তু বিপিএলও এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। সো সাকিবের ইমোশনটাকে কন্ট্রোল করা উচিত ছিল, আর নেক্সট টাইম অবশ্যই আমার মনে হয় যে এর থেকে সতর্ক থাকা উচিত। আসলে সবাই আমরা টাইগার ভক্ত যারা, তারাও প্রত্যাশা করেন হয়তো সাকিব এই বিষয়টাতে একটু সতর্ক হবে। তো আজকের ম্যাচের যদি প্রসঙ্গে আসি, তাহলে যে ম্যাচটি আপনি দেখেছেন এটা অনেকটা প্রত্যাশিতই ছিল, হয়তো ম্যাচের রেজাল্ট এরকম হবে, গুরুত্বহীন ম্যাচ। ভারতের পারফরমেন্স কেমন লেগেছে, বা এটা আসলে ফাইনালে তারা
কিরকম ভাবে কন্টিনিউ করতে পারবে বলে আপনি মনে করছেন? ভারতের আজকে কিন্তু আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের আগে কিছু প্লেয়ারকে একটু প্র্যাকটিস করিয়ে নেওয়া দরকার ছিল, যেটা আপনি দেখবেন হরভজনকে, তারপর ভুবনেশ্বর কুমার, নেগিকেও একটু দেখে নিল। সো আমার কাছে মনে হয় যে যেই দুজন কুমার এবং হরভজন দুজন কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, 4 ওভারে 8 রান দিয়েছে, 4 ওভারে 11 রান দিয়েছে হরভজন। সো আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকম হতে পারে, কোনো পেস বোলার ইঞ্জুরি হলো, ভুবনেশ্বরকে দেখে নেওয়া হলো, হরভজন অশ্বিন কোনো কারণে যদি ইঞ্জুরিতে পড়ে বা যে কোনো কারণে ম্যাচ খেলতে না পারে, হরভজনও কিন্তু একটা ভালো ওয়ার্ম আপ, সেভাবে কিন্তু এই ম্যাচটাকে তারা নিয়েছিল। যদিও সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা কিন্তু তাদের ব্যাটিং লাইন আপে কোনো চেঞ্জ আনেনি, কারণ তারা ম্যাচটা জিতবে এটাকে ইনশিওর করেছে তাদের ব্যাটিং দিয়ে, বোলিংয়ে কিছু এক্সপেরিমেন্ট তারা করেছে। সো আমার কাছে মনে হয় এটা ইন্ডিয়া খুব সুন্দরভাবে উইন করেছে। আর ফাইনালের আগে কিছু রিহার্সাল করে নিয়েছে, যুবরাজকে উপরে ব্যাটিং করে তার কনফিডেন্সটা গত ম্যাচে এসেছিল শ্রীলঙ্কার সঙ্গে জেতার পরে, যে সেই ইনিংসে পরে আজকে ওটাকে আরেকটু ঝালাই করে নিল। তারপরে আপনি দেখবেন রোহিত শর্মা কিন্তু মাঝখানে 2 ম্যাচ রান করেনি, আজকে রান করে আবার বাংলাদেশের জন্য আগে আবার প্রস্তুত হয়ে নিল। আর ধাওয়ানের যে ব্যাপারটা, ও কিন্তু রানে নেই এশিয়া কাপে, মাঝখানে একটা ম্যাচ খেলেনি, আজকেও কিন্তু বেশ স্ট্রাগল করেছে। আপনি দেখবেন প্রচুর বল বিট হয়েছে, সাইড দিয়ে সুইংয়ে বিট হয়েছে, ইনসাইড এজ হয়েছে, সে 20 বল খেলে 16 রান করেছে। সে আসলে উইকেটটাকে অ্যাডজাস্ট করার জন্য উইকেটে অনেক সময় কাটানোর চেষ্টা করেছে, শেষ পর্যন্ত নট আউট ছিল। সো তাদের টোটালি ফাইনালের আগে যে প্রিপারেশনটা সুন্দরভাবে তারা নিয়েছে কিন্তু ব্যাটিং সাইড থেকে। আর বোলিং সাইড থেকে আমি বলবো এটা তাদের এই ম্যাচ ফাইনালের জন্য না, বেসিক্যালি ওয়ার্ল্ড কাপের আগের প্রিপারেশনটা বোলারদেরকে ভালো হয়েছে। আমরা একটু ভারতীয় ঘরানা থেকে বের হয়ে যদি আমরা আসলে আরব আমিরাতের দিকে তাকাতে চাই, তারা আসলে এই আসলে বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে। তো যদিও তাদের অভিজ্ঞতা অর্জনই হয়তো টুর্নামেন্ট থেকে সেরা প্রাপ্তি, বাট আসলে তাদের পারফরমেন্স, তাদের যে বোলিং পারফরমেন্সটা আকিব জাভেদের কল্যাণে সবাই বলছেন, সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা অবশ্যই ভালো, কারণ আপনার আরব আমিরাত কিন্তু আফগানকে হারিয়ে কিন্তু এই জায়গায় এসেছে, যেটা আমরা সবাই ধরেছিলাম আফগানিস্তান হয়তো এই রাউন্ডে খেলবে, বাট তারা এটা অবশ্যই ভালো করেছে এবং তাদের ক্রিকেটের জন্য, ফিউচার ক্রিকেটের জন্য ভালো। আমি যতটুকু শুনেছি এরকম হতে পারে তাদের কোনো একটা কন্ট্রাক্টের মধ্যে নিয়ে আসতে পারে, দ্যাট মিনস তাহলে কিন্তু সেই ডোমেস্টিক একটা স্ট্রাকচার তৈরি হতে পারে। এই প্লেয়াররা যদি কন্ট্রাক্টে পেশাদারিত্ব আসবে, তখন হয়তো ডোমেস্টিকে কিছু খেলা হবে, আরও কিছু প্লেয়ার বের হয়ে আসবে। সো তাদের ক্রিকেটের জন্য, তাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য আমার মনে হয় যে এই সিরিজটাতে, এই এশিয়া কাপে তারা বেশ ভালো একটা প্রাপ্তি নিয়ে যাচ্ছে। তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কাজে লাগবে। তবে বলাররা ভালো করেছে, ব্যাটিং ভালো করার জন্য যেটা দরকার, তাদের প্রচুর ম্যাচ খেলতে হবে ইন্টারন্যাশনাল লেভেলে। সেটা করার জন্য তাদেরকে আমার মনে হয় যে ডোমেস্টিক স্ট্রাকচারটা তৈরি করতে হবে এবং তারপরে কিন্তু তারা ডেভেলপমেন্টের দিকে যাবে। হ্যাঁ ভাই, আমরা কিন্তু আরব আমিরাত দলে যথেষ্ট ভালো প্রতিভা দেখেছি। আপনি যদি শাইমান আনোয়ারের কথা বলেন, অধিনায়ক আমজাদ জাভেদের কথা বলেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো প্রতিভাবান। কিন্তু তাদের হচ্ছে কি একটা ল্যাকিংস আমরা যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে তারা কেউ কিন্তু আসলে পেশাদার ক্রিকেটার না, মূল পেশার বাইরে গিয়ে তারা ক্রিকেট খেলেন। তো সেখান থেকে আসলে এতটুকু মানে ভালো করা, এটাকে আসলে মানে কিভাবে দেখেন বা এটা আসলে কতটুকু অনুকরণীয়? আর তাদের সবচেয়ে পজিটিভ কি, তারা কিন্তু সবাই পাকিস্তানি বংশভূত, আর পাকিস্তানি বংশোদ্ভূত রয়েছেন, ম্যাক্সিমামই পাকিস্তানি, ইন্ডিয়ান। সো আমার কাছে মনে হয় যে কোনো দেশের তাদের ওই দেশের হওয়ার কারণে তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল, তারা ক্রিকেটের সঙ্গে তাদের রক্তে কিছুটা হলেও ক্রিকেট রয়েছে, যার কারণে আপনি দেখবেন তাদের ডোমেস্টিক, আমি শিওর তারা হয়তো স্ট্রাকচার নেই, কিন্তু শনিবার রবিবার তারা কিন্তু অফ ডেতে নিশ্চিত ক্রিকেট খেলে, এটা তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে। সো প্রফেশনাল ক্রিকেট না খেললেও তারা কিন্তু অ্যামেচার ক্রিকেট রেগুলার খেলে, যার কারণে কিন্তু ক্রিকেট সেন্স বা ক্রিকেটীয় একটা ধারণা, এক্সপিরিয়েন্স তাদের রয়েছে, সেই থেকেই কিন্তু তাদের এই পারফরমেন্স। সো স্ট্রাকচার যদি ভালো হয় তাহলে অবশ্যই তারা আরও উঁচু মানের প্লেয়ার হওয়া সম্ভব। মানে স্ট্রাকচার ভালো হলে সেখান থেকে ভালো কিছু বের হয়ে আসবে। লাস্টে ছোট্ট করে একবারে এক কথায় শুধু উত্তরটা জানতে চাইবো, ফাইনালে কার পক্ষে বাজি রাখছেন, বাংলাদেশ ভারত? একদম নিরপেক্ষভাবে যদি বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, পাল্লাটা টু বি অনেস্ট 50-50। ওই দিনটা কে বেশি ভালো খেলবে, কার দিন হিসেবে সে বানিয়ে নিতে পারবে, তারাই উইন করবে। বাট স্টিল এজ এ বাংলাদেশি তো বাংলাদেশের ব্যাপারেই থাকবে পাল্লাটা, বাট 50-50। হান্নান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো বাংলাদেশের সবাই প্রত্যাশা করছেন বাংলাদেশই আসলে হয়তো জিতবে, যতই সেটি 50-50 পাল্লায় দুলতে থাকুক। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে মেডিটেশন সেশন আয়োজন করলো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কিউট। ওয়ার্ল্ড টি-20 ষষ্ঠ আসর শুরু হচ্ছে 15 মার্চ থেকে। এবারই প্রথম পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে নারী দল। ফতুল্লা বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করেছে নারী দল। শারীরিক অনুশীলনের সাথে মানসিক এই অনুশীলন বিশ্বকাপে সাহায্য করবে বলে মনে করেন কোচ ও ক্রিকেটাররা। ধ্যানে মগ্ন শুকতারা জাহানারারা শরীরচর্চার পাশাপাশি মনকে স্থির রেখে ক্রিকেটে মনোনিবেশেই এই আয়োজন। 15 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড টি-20। তার আগে নিজেদের মানসিক স্থিতি ও মনোযোগ বৃদ্ধি মূল লক্ষ্য। পৃষ্ঠপোষক কিউট ও কোয়ান্টামের আয়োজনে তাই নারী ক্রিকেটারদের এই ধ্যানযজ্ঞ। কোচ জানালেন, প্রস্তুতি ম্যাচের সুযোগ না পেলেও জোরে সোরেই চলছে মেয়েদের অনুশীলন। আর মূল পর্বের আগে 2টি ম্যাচ খেলবে জাহানারার দল। ক্রিকেট ইজ মেন্টালি 75% মেন্টাল গেম। এরা কন্ট্রোল করতে পারে
প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, এই সাইডে ইমপ্রুভ করতে পারে। একদিন প্র্যাকটিস হবে, তারপরে 2টা ওয়ার্ম আপ ম্যাচ হবে শ্রীলঙ্কা অ্যান্ড আয়ারল্যান্ড। এই 2টা ম্যাচ তো আমরা অনেক ভালোভাবে দিস প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ অলসো, এই 2টা ম্যাচ তো অনেক ইম্পর্টেন্ট। আর নারী ক্রিকেটাররাও জানালেন তাদের জন্য সুফল বয়ে আনবে এই মেডিটেশন। তার সাথে অনুশীলনে নিজেদের আরো ঝালিয়ে নিয়ে ওয়ার্ল্ড টি20তে ভালো করার প্রত্যয় তাদের কণ্ঠে। বেশি আশাবাদী আমাদের বর্তমান টিমটাকে নিয়ে, আগে থেকে অনেক ওয়েল ব্যালেন্সড, বিকজ অফ যে জায়গা থেকে যার জায়গায় স্কিল ডেভেলপ করেছে এবং অনেক অনেক বেটার পারফর্ম করছে ডে বাই ডে। যতদিন থেকে আমরা ক্যাম্প করতেছি ততদিন থেকে আমাদের একটাই গোল যে আমরা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে ভালো খেলে আসবো। 15ই মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের ওয়ার্ল্ড টি20। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। না ফেরার দেশে চলে গেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মার্টিন ক্রো। বয়স হয়েছিল 53 বছর। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার 2 ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই দুদলই বিদায় নেয় ম্যাচটি পরিণত হয়েছে কেবল আনুষ্ঠানিকতায়। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধে 7:30টায়। বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচে হেরে পাকিস্তানের এবারের এশিয়া কাপের মিশন শেষ হয়ে গেছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার জন্য মাঠে নামবে তারা। সব আশা শেষ হয়ে যাওয়ায় আপাতত ওয়ার্ল্ড টি20র জন্য নিজেদের প্রস্তুত করছে আফ্রিদিরা। ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাদের, যদিও শ্রীলঙ্কার সাথে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তানিরাই। 14 ম্যাচের মধ্যে 5টি হারের বিপরীতে লঙ্কানদের বিপক্ষে 9টি জয় পেয়েছে তারা। অন্যদিকে লঙ্কানরাও বেশ চিন্তিত নিজেদের ফর্ম নিয়ে। ওয়ার্ল্ড টি20র আগে ভারতের কাছে নিজেদের মাটিতে সিরিজ হারের পর এশিয়া কাপেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছে তারা। তবে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড টি20র জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে চায় লঙ্কানরা। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। কক্সবাজারে চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে 212 রানে পিছিয়ে আছে পূর্বাঞ্চল। এছাড়া একাডেমি গ্রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে 192 রানে এগিয়ে আছে উত্তরাঞ্চল। আগের দিনের 247 রান আর হাতে 6 উইকেট নিয়ে এদিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 278 রানে তাইবুরকে হারায় দক্ষিণাঞ্চল। তাইবুর আউট হন 38 রান করে। এরপর রাজ্জাকের 13 আর মইনুলের অপরাজিত 10 রান ছাড়া উত্তরাঞ্চলের দাপুটে বোলিংয়ের সামনে আর কেউ টিকে থাকতে পারেননি। ফলে 341 রানে থামে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস। উত্তরাঞ্চলের হয়ে সঞ্জামুল একাই নেন 6 উইকেট। জবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 7 রানেই জুনায়েদ ও ফরহাদের উইকেট হারিয়ে হোঁচট খায় উত্তরাঞ্চল। এরপর জহুরুলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শান্ত। 74 রান করে দলীয় 172 রানে জহুরুল আউট হলেও এক পাশ আগলে রেখে ব্যাট করে যান শান্ত। ক্যারিয়ারে আরও একটি সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত শান্তর অপরাজিত 105 ও নাইমের অপরাজিত 46 রানে ভর করে 237 রানে দিন শেষ করে উত্তরাঞ্চল। এবার দেশের ফুটবলের খবর। এই মৌসুমের ক্যালেন্ডারে আবারও পরিবর্তন আনলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন সময়সূচি অনুযায়ী 30 মার্চ থেকে শুরু হবে স্বাধীনতা কাপ। আর পেশাদার ফুটবল লিগের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে 5 মে থেকে। বৃহস্পতিবার লিগ কমিটির সভা শেষে এমনটাই জানান কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি। এদিকে 4 ফুটবলারের নিষেধাজ্ঞার বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফেডারেশনে একসঙ্গে পাওয়া যায় কালেভদ্রে। হঠাৎ জরুরি সভা আর লিগ কমিটির মিটিংয়েই সাধারণত সবার দেখা মেলে। এদিনও বাফুফের সভাপতি, সিনিয়র সহসভাপতি সহ দেশের শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে বেশ ব্যস্ত হয়ে উঠল ফুটবল পাড়া। লিগ কমিটির সভায় মৌসুমের সূচি পরিবর্তন নিয়ে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। একই সঙ্গে পুরো মৌসুমের পরিকল্পনার খসড়াও তুলে ধরল লিগ কমিটি। 30 মার্চ ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আমাদের মৌসুমের যাত্রা শুরু হবে। পেশাদার লিগ শেষের পরেই ফেডারেশন কাপ দিয়ে আমাদের এই বছরের ফুটবল পেশাদার লিগের ক্যালেন্ডার শেষ হবে। পেশাদার লিগ যখন চলবে সেই অবস্থায় কিন্তু শুরু হবে বিএসএল।
তবে লীগ কমিটির সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই উঠে গেলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার। কারণ জানতে চাইলে অনেকটা অভিযোগের সুরেই নির্ধারিত সময় থেকে বিলম্বিত সভাকেই দায়ী করলেন তিনি। কিন্তু এই বিষয়টির অন্য ব্যাখ্যা পাওয়া গেল বাফুফে লীগ কমিটির চেয়ারম্যানের কাছে। 3:30টার মিটিং 4:20-এ কতক্ষণ আমরা অপেক্ষা করব? আমাদের তো আরো অ্যাসাইনমেন্ট আছে, আরো তো আমাদের কাজ আছে। এক মিটিং এর জন্য বসে থাকবো ইম্পসিবল, যার জন্য আমি এর প্রতিবাদ করে বেরিয়ে আসছি। আমাকে উনি বলেই গেছেন যে আমার আরেকটা অন্য মিটিং আছে, আমাকে প্লিজ। এদিকে পরিবর্তন হচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘের নাম। নতুন মৌসুমে নতুনভাবে ক্লাবকে গোছাতে চান ক্লাব কর্মকর্তারা। আমাদের ক্লাবের ফাউন্ডাররা যারা রয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিটি মিটিং এর মাধ্যমে আমরা এই পেশাদার লীগে শেখ মুনি আরামবাগ ক্রীড়া সংঘ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছি। তবে এদিন ফেডারেশনে উপস্থিত থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 4 ফুটবলারকে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিকে সমর্থন জানালেও মামুনুলদের শাস্তি আর এমন পরিণতির পেছনের ঘটনাগুলোকে দুঃখজনক বলে আখ্যা দেন বাফুফে বস। ইন্টারন্যাশনাল আর অন্যান্য মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভারতে অনুষ্ঠিত 12তম এসএ গেমসে পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সম্বর্ধনা দিয়েছেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে খেলাধুলার উন্নয়নে বাজেট বাড়ানো সহ আরো বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। কঠোর অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য আরো সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন খেলোয়াড়রা। নিজের জন্য নয়, বরং দেশের জন্য সুনাম বয়ে আনার আনন্দে এখনো উচ্ছল এসএ গেমসের 12তম আসরে শুটিংয়ে স্বর্ণজয়ী শাকিল আহমেদ। বৃহস্পতিবার সকালে আর্মি হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের সংবর্ধনার পর ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যয় তাঁর কণ্ঠে। আমরা মেডেল আনতেছি, গোল্ড আনছি, আমরা অলিম্পিকে যাব, ইনশাল্লাহ অলিম্পিকে আমরা পদক আনবো। বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে যেভাবে ফ্যাসিলিটি দিচ্ছে, এভাবে দিলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই আসরে বাংলাদেশ সেনাবাহিনী অনেকগুলো পদক জিতলেও স্বর্ণ পেয়েছে মাত্র একটি। তাই কিছুটা আক্ষেপ থাকলেও ভবিষ্যতে ভালো করার প্রত্যয় ছিল তাদের মাঝে। যতটা ভালো ফিল করতাম গোল্ড পেলে, ততটা না। আমার টার্গেট ছিল যে গোল্ড পাবো, বাট কিছু ইকুইপমেন্টসের প্রবলেমের কারণে আমাদের সেটা আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা আসলে হাতছাড়া হয়ে যায়। নেক্সট সাব গেমসে যেন একটা গোল্ড মেডেল দিতে পারি বাংলাদেশকে এবং সেনাবাহিনীকে। আর নেক্সট ইচ্ছা আছে যে অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য। বিজয়ীদের হাতে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেন সেনাপ্রধান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে দেশি বিদেশি সকল প্রতিযোগিতায় আরো ভালো ফলাফল অর্জন করবেন, দেশের জন্য বয়ে আনবেন সুনাম এবং গর্বিত করবেন আমাদেরকে। এবার এসএ গেমসে বাংলাদেশ সেনাবাহিনীর 86 জন সদস্য 17টি খেলায় অংশ নিয়ে 1টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 28টি ব্রোঞ্জ সহ মোট 35টি পদক অর্জন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সেনা সদরের পিএসও ছাড়াও অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। লিম্ফোমা নামক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। 2012 সাল থেকে লিম্ফোমা নামক জটিল রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। 1982 সালে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে শুরু হয় তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। এরপর নিউজিল্যান্ডে হয়ে 77টি টেস্ট ও 143টি ওয়ানডে খেলেছেন মার্টিন। টেস্টে 17টি ওয়ানডেতে কিউইদের হয়ে 4টি শতক হাঁকিয়েছেন মার্টিন। 1995 সালে অবসর নেয়ার পর থেকে একই সাথে ব্রডকাস্টার ও উপস্থাপক হিসেবেও কাজ করতেন তিনি। লিগার খবর। রেকর্ড গড়ার ম্যাচে স্বাগতিক রায়ো ভায়াকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। পাকো গোমেজের শিষ্যদের বিপক্ষে জয় পেলে প্রথম স্প্যানিশ ক্লাব হিসাবে টানা 35টি জয়ের নতুন রেকর্ড গড়বে কাতালানরা। স্তাদিও দা রায়ো ভায়াকানোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ মধ্যরাত 2টায়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। জমজমাট ফুটবলীয় রাতে হোঁচট খেয়েছে শিরোপার লড়াইয়ে থাকা আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে সোয়ানসি সিটি 2-1 গোলে হারিয়েছে গানারদের। কষ্টার্জিত জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিক রেড ডেভিলরা 1-0 গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। জয় পেয়েছে লিভারপুল। দ্য রেডরা 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সদ্য সমাপ্ত লিগ কাপের শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত ভোলার মিশনেই মাঠে নামে লিভারপুল। ফলে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী দ্য রেডরা। 34 মিনিটে অ্যাডাম লালানার গোলে নেচে ওঠে স্বাগতিক প্রায় 43,000 সমর্থক। অ্যাসিস্ট করেন জেমস মিলনার।
40 মিনিটে আবারও লালানা ও মিলনার জাদু। সফরকারী গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করে লিডটা দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার মিলনার। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে রক্ষণদুর্গ সামলে কিছুটা আক্রমণের চেষ্টা করে সিটিজেনরা, কিন্তু পায়নি সাফল্যের দেখা। উল্টো 57 মিনিটে লালানার পাস থেকে গোল করে লিডটা আরো বড় করে রবার্তো ফিরমিনো। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয়ের আনন্দে মেতে ওঠে স্বাগতিক লিভারপুল। আর এই হারের ফলে 27 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেল সিটিজেনরা। অপর ম্যাচে সফরকারী ওয়াটফোর্ডের বিপক্ষে শুরু থেকে প্রভাব বিস্তার করে ম্যানচেস্টার ইউনাইটেড, তবে পায়নি গোলের দেখা। উল্টো পরিকল্পিত আক্রমণ হানে সফরকারীরা, কিন্তু তারাও ব্যর্থ হয় সাফল্যের দেখা পেতে। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন ভ্যান হলের শিষ্যরা। অবশেষে রেড ডেভিলসদের ত্রাতা হয়ে আসেন হুয়ান মাতা। 87 মিনিটে দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন 27 বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার। অপর ম্যাচে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। যদিও এমিরেটস স্টেডিয়ামে সোয়ানসি সিটির বিপক্ষে প্রথমেই লিড পায় ওয়েঙ্গারের শিষ্যরা। 15 মিনিটে কোস্টারিকার স্ট্রাইকার ক্যাম্বলের গোলে এগিয়ে যায় গানাররা। 32 মিনিটে সফরকারীদের সমতায় ফেরান রুট লেজেল। এরপর ভাগ্যদেবীর বিরূপতায় 1-1 গোলের সমতা নিয়ে বিরতিতে যায় ওয়েঙ্গারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে এলোমেলো ফুটবল খেলতে থাকেন স্বাগতিক স্ট্রাইকাররা। সেই সুযোগে 74 মিনিটে এমিরেটস স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন অ্যাশলে উইলিয়ামস। ফলে সব ধরনের প্রতিযোগিতায় টানা তৃতীয় হারে লজ্জা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। শায়লা পারভিন, সময় সংবাদ। আবারও লা লিগার খবর। গেল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর লেভান্তের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে তারা হারিয়েছে 3-1 গোলের ব্যবধানে। ঘরের মাঠে এদিন রিয়ালের স্ট্রাইকারদের সামনে সুবিধা করতে পারেনি লেভান্তে। ম্যাচের 34 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় জিদানের দল। এরপর খেলা 38 মিনিটে দিয়াগো মরেনোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। কিন্তু এর 1 মিনিট পরে লেভান্তের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডাইভারসেন দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় পক্ষই বেশ কিছু আক্রমণ রচনা করলেও কোনোটি আলোর মুখ দেখেনি। অবশেষে রেফারি শেষ বাঁশি বাজার আগে ম্যাচের 90 মিনিটে স্কোর গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। 3-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 27 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে লেভান্তে। 66 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।